হ্যালো মাই ডিয়ার স্টুডেন্ট, ওয়েলকাম টু নিট সুপার 15 সলিউশন। আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি নতুন টপিক, প্রতিসরণের নতুন একটা টপিক, যে টপিকের নাম হচ্ছে আজকে প্রিজম। তাহলে প্রিজমটা কি পড়ো স্যার, প্রিজমটা কি সেটা আমরা জানবো, অ্যাঙ্গেল অফ প্রিজম আমরা জানবো। আর একটা প্রিজমের উপরে যখন আলোর রে বা রশ্মি পড়ে তখন আলোর গতিপথটা, নিজস্ব যে গতিপথ, ওই গতিপথ থেকে কি বিচ্যুত হয়ে যায়? যদি বিচ্যুত হয় তাহলে ওই জায়গাতে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মান কত সেটা আমরা জানবো। তো উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী যারা 2025-এ দেবে তাদের জন্য গুরুত্বপূর্ণ এই সমীকরণটা, কারণ এই সমীকরণটা তোমাদের পরীক্ষাতে আসে। ঠিক আছে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মান বার করা বা ডেল মিনিমামের মান বার করা। তো তোমরা অবশ্যই মন দিয়ে দেখবে এবং এটাকে প্র্যাকটিস করে নিবে। আর যে সমস্ত স্টুডেন্ট আছে নিটের, তারা অবশ্যই এখান থেকে নিউমেরিক্যাল প্রচুর আসে নিট এক্সামগুলোতে, তো তোমরা এখানে দেখে নিবে সুন্দর করে। আর এখানে দেখার পরে তোমরা প্র্যাকটিস করবে। আর নিট 25-এ যারা অ্যাসপিরেন্ট আছে, যে সমস্ত ছেলে মেয়ে, তাদের জন্য গুরুত্বপূর্ণ খবর কি, আমার এই ইউটিউব চ্যানেলের মাধ্যমে তোমরা এক্সপেক্টেড কিছু টপিক, প্রায় 50টার মতো টপিক সুন্দর করে তোমাদেরকে বুঝিয়ে দিব। আর ওই টপিকের উপরে প্রিভিয়াস ইয়ারের যে নিটের যে এক্সামগুলো হয়েছিল, ওই ইয়ারের যে কোশ্চিনগুলো ওই টপিকের উপরে, ঠিক আছে, কোশ্চিনগুলো করিয়ে দেবো। তাহলে তোমরা দেখবে 40টার বেশি কোশ্চিন কিন্তু আমার এই 50 টপিকের উপরে করতে পারবে। ঠিক আছে, তো ওই টপিকগুলো আমি ইউটিউবে দেওয়া শুরু করে নিই। 10 দিনের মধ্যে প্রথম আমাদের সিরিজ চলে আসবে। তো তোমরা যেখানেই পড়ো, তোমরা কোটাতে পড়ো, এলিনে পড়ো, যেখানেই পড়ো, বা ফিজিক্স ওয়ালাতে পড়ো, যেখানেই পড়ো, অবশ্যই আমার এই সিরিজগুলো দেখে যদি নাও তার সঙ্গে সঙ্গে, তাহলে তোমাদের আর কোনো ভয় এর কারণ নেই। আর যে সমস্ত ছেলে মেয়ে ফিজিক্সে অন্ততপক্ষে ভয় করছো, অবশ্যই তুমি আমার সিরিজগুলো দেখবে, তাহলে 40টা প্লাস করে কোশ্চেন করে আসতে পারবে, এইটুকু গ্যারান্টি। তো চলো শুরু করা যায়। প্রিজমটা কি? তো প্রিজমটা বলছে কি, পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল, পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল দ্বারা সীমাবদ্ধ, ঠিক আছে, কোন স্বচ্ছ মাধ্যমের অংশ বিশেষকে আমরা প্রিজম বলবো। তাহলে আজকের যে টপিক সেটা হচ্ছে প্রিজম। তাহলে কি হবে? প্রিজম। তাহলে প্রিজমটা কি বললাম, কি পরস্পরের সঙ্গে আনত কি থাকবে, প্রিজমের সংখ্যা যদি বলা যায় সংজ্ঞা, তাহলে হবে পরস্পরের 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 সঙ্গে আনত দুটি সমতল দ্বারা আবদ্ধ বা সমতল দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ মাধ্যমের অংশকে আমরা কি বলবো? প্রিজম বলবো। আচ্ছা, এটাকে আমি বুঝিয়ে দিচ্ছি প্র্যাকটিক্যালের মাধ্যমে। তাহলে পরস্পরের সঙ্গে আনত, যেমন ধরে না এটা একটা প্লেন, আমার এই হাতটা একটা প্লেন, এই হাতের এই অংশটা একটা প্লেন। তাহলে একে যদি আমরা পরস্পরের সমকোণে যদি রাখি, এই যে সমকোণে যদি রাখি, তাহলে আমরা একে প্রিজম বলতে পারবো। এটা একটা প্রিজমের অংশ, একটা পার্ট। তাহলে পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল আছে, এটা একটা সমতল, এটা একটা সমতল। তাহলে এই দুটি সমতল যখন সীমাবদ্ধ হয়, তখন প্রিজমের একটা স্বচ্ছ মাধ্যমের যে অংশ বিশেষ, এইটুকু একটা স্বচ্ছ মাধ্যমের অংশ বিশেষটাকে আমরা প্রিজম বলবো। ঠিক আছে, এটা পুরোটা কিন্তু প্রিজমের অংশ না, এটা পুরোটা প্রিজমের অংশ না। তাহলে এই যে প্রিজম আছে, এই প্রিজমের এটা দুটো তল, এটা একটা তল, এটা একটা তল। তো এইরকম 5টা তল থাকবে একটা প্রিজমে। মোট কটা তল থাকবে? 5টা তল থাকবে একটা প্রিজমে। একটা প্রিজমে টোটাল টো টোটাল 5টি তল থাকে, টোটাল 5টি তল থাকবে বা সমতল থাকবে, সমতল থাকবে, মনে রাখবে। ঠিক আছে, বেসিক জিনিস, একদম শুদ্ধ বাঙালি ভাষাতে আমি বলছি যে একটা প্রিজমের মোট কটা তল থাকবে? সমতল থাকবে, 5টা সমতল থাকবে। এই 5টা সমতলের মধ্যে দুটো সমতল থাকবে তোমার ত্রিভুজের আকারের, মানে ত্রিভুজ আকৃতির দুটো থাকবে। ঠিক আছে, তাহলে এই ত্রিভুজ আকৃতির দুটোর মধ্যে একটাকে বলবো আমরা প্রধান ছেদ বলবো। কি বলবো আমরা? প্রধান ছেদ। কেন আমরা এটা করলাম তোমাকে আমি পরে বলছি। তাহলে প্রিজমের সংজ্ঞাটা তুমি বুঝতে পারলে কি, পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল দ্বারা সীমাবদ্ধ কোন স্বচ্ছ মাধ্যমের অংশকে প্রিজম বলা হয়। স্বচ্ছ মাধ্যমের কঠিন অংশকে যদি আমরা বলি, এখানে কঠিন যদি লিখি তাহলে ভুল না, খুব সুন্দর হয়ে যায়। মাধ্যমের অংশকে আমরা প্রিজম বলবো। তাহলে একটা প্রিজমের মধ্যে কটা সমতল থাকবে? 5টা সমতল থাকবে। ঠিক আছে, আর ওই 5টা সমতলের মধ্যে দুটো থাকবে ত্রিভুজ। ঠিক আছে, আর ওই ত্রিভুজের একটা ত্রিভুজকে আমরা বলবো প্রধান ছেদ। এটা তো 3D পিকচার দেখানো সম্ভব না। ঠিক আছে, এটা প্রিজম আমরা এমনিতে আঁকবো কিভাবে স্যার? এই যে এরকম একটা এই প্রিজম কিভাবে আঁকবো? এরকম একটা ত্রিভুজ দিবে, তার উপরে একটা ত্রিভুজ দিলা, দিয়ে এই অংশগুলো তুমি মিলিয়ে দাও, এটা একটা হয়ে গেল আমাদের প্রিজম। এটা কি আমাদের একটা প্রিজম। তাহলে প্রিজম কিভাবে আঁকবে একবার আর দেখিয়ে দিচ্ছি। এটা একটা ত্রিভুজ আছে বাবু,
এই যে এর উপরে একটা ত্রিভুজ এঁকে দাও, আর এই যে বাহুগুলো যেগুলো আছে মিলিত হতে বাকি আছে এগুলোকে মিলিয়ে দাও, তাহলে এটা একটা প্রিজম হয়ে গেল। ঠিক আছে, এবার অ্যাঙ্গেল অফ প্রিজমটা কি? আচ্ছা, অ্যাঙ্গেল অফ প্রিজম বলছে কি এখানেই পাবে কি পরস্পরের সঙ্গে আনত দুটি সমতল, যখন পরস্পরের সঙ্গে আনত দুটো সমতল থাকবে, এই যে তাহলে এখানে যে কোণ করে আছে, এই যে কোণ, এই যে আমার কলমটা দেখতে পাচ্ছ, তাহলে এই যে কোণ করে আছে, এই যে এটা, তাহলে এই যে কোণ করে আছে এই কোণটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম যখন আমরা একটা ত্রিভুজ আঁকবো, মানে একটা প্রিজমের একটা অংশ যখন আঁকবো, এই যে প্রিজমের একটা অংশ যখন আঁকলাম, তাহলে এই অংশটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম। অ্যাঙ্গেল অফ প্রিজম, প্রিজম, অ্যাঙ্গেল অফ প্রিজম। এবার অ্যাঙ্গেল অফ প্রিজমটা বাবু কে লেখা হয় এ দ্বারা, কি দ্বারা ডিনোট করা হয়? এ দ্বারা লেখা হয়। তাহলে প্রিজম কাকে বলে বুঝতে পারলাম, প্রিজমের কটা সমতল ওটা বুঝতে পারলাম, প্রিজমের প্রধান ছেদ বুঝতে পারলাম। আচ্ছা, এই প্রিজমের এই প্রধান ছেদের কে আমরা একে দিয়ে একটা মানে অ্যাঙ্গেল অফ প্রিজম দেখিয়ে দিলাম, কিন্তু অ্যাঙ্গেল অফ প্রিজমটা বাবু চেঞ্জ হতে থাকে। আচ্ছা, কেমন চেঞ্জ হতে থাকে? অ্যাঙ্গেল অফ প্রিজম যখন আলো এইভাবে পড়বে তখন এটাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম বলবো, আলো যখন এই দিকে পড়বে তখন এটাকে আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম বলবো। তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম তোমার নির্ভর করবে কার উপরে বাবু? কার উপরে? রে কিভাবে পড়ছে বা কোন কোণে পড়ছে, ত্রিভুজের কোনটা কোণের মানে আশেপাশে দিয়ে যাচ্ছে, তাহলে যেটার আশেপাশে দিয়ে রে যাবে সেটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম। তাহলে আপাতত আমি এটাকে অ্যাঙ্গেল অফ প্রিজম বললাম, কারণ এইভাবে যদি রে পাঠাই তাহলে এটা হলো অ্যাঙ্গেল অফ প্রিজম। অ্যাঙ্গেল অফ প্রিজমটা কি চেঞ্জ হতে থাকে, সর্বদা এক জায়গায় স্থির থাকবে না। ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম আমরা কখন বলবো? যখন একটা প্রিজমের প্রধান ছেদকে আঁকবো ত্রিভুজ আকারে, ঠিক আছে, মানে প্রধান ছেদের আকৃতিটা হয় একটা ত্রিভুজের মতো, তাহলে ওই যে ওপরের যে কোণটা থাকবে যদি আমরা রেটা যদি ওই সাইড বরাবর ফেলি তাহলে সেই কোণটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম। অ্যাঙ্গেল অফ প্রিজম। এবার এখন আমাদের কাজ কি? এখন আমাদের কাজ হচ্ছে কি, এই যে প্রিজম আছে ওই প্রিজমের উপরে আমরা রে ফেলবো। তো পুরো প্রিজমটাকে এখানে আঁকবো না, আমরা প্রিজমের একটা প্রধান ছেদকে আঁকবো, ওই ছেদের উপরে আমরা কি ফেলবো? একটা রে ফেলবো। তাহলে ওই রেটা ওই বরাবর কি যাচ্ছে না ওর আসল পাত থেকে ও বিচ্যুত হয়ে যাচ্ছে? যদি বিচ্যুত হয় তাহলে ওই যে কোণ উৎপন্ন হবে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে বিচ্যুত হলো বা কত কোণে আসল পাত থেকে কতটা কোণে সরে গেল, সেই পাতটাকে বলবো আমরা চুক্তি। সেই কোণটাকে বলবো আমরা চুক্তি, পাতটাকে না সরি চুক্তি কাকে বলবো আমরা? ও আসল পথ থেকে কতটা সরে গেল, তাহলে কত ডিগ্রি কোণে ঘুরে গেল, ওই কোণটাকে বলবো আমরা, ওই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা চুক্তি। আর ওই চুক্তির মানটাই তোমাকে ডিরাইভ করতে বলে, ঠিক আছে, পরীক্ষাতে। আর এই চুক্তির মানটা আমাদের কিভাবে ডিরাইভ করতে হয় ওটা আমরা দেখবো, কারণ নিউমেরিক্যাল যখন করতে যাবো তখন সেটা লাগবে। তো চলো তোমরা এটিকে টুকে নাও। চলো মিটিয়ে দিই। আচ্ছা, এখন আমাদের মেন যে আলোচ্য বিষয় সেটা কি হচ্ছে, কি একটা প্রিজম আছে, ঠিক আছে, প্রিজমের একটা পার্ট নিলাম, এটাকে প্রধান ছেদ বলা হয়, ঠিক আছে, এটা একটা প্রধান ছেদ। এটাকে যদি আরো বড় করে আঁকি তাহলে তোমরা মানে ওর মেইন ডেরিভেশনটা বুঝতে পারবে তোমরা। এই যে এটা একটা ত্রিভুজ, ঠিক আছে, এই ত্রিভুজের এটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ প্রিজম, এই কোণটাকে বলবো অ্যাঙ্গেল অফ প্রিজম, আমরা এ দিয়ে দিলাম। এখন কি হবে, একটা রেকে পাঠাবো, কোথায় পাঠাবো? এই প্রিজমে। তো এরকম আমরা একটা রেকে পাঠালাম, ঠিক আছে, এটা একটা রে, কার উপরে পড়লো? কার উপরে পড়লো? রেটা, রেটা একটা প্রিজমের উপরে পড়লো। আচ্ছা, রেটা যাচ্ছে কোন পথ বরাবর, মানে কোন মাধ্যম থেকে গেল? ইয়ার মিডিয়াম থেকে গেল। তাহলে ইয়ার মিডিয়ামের যে আমাদের প্রতিসারাঙ্ক হয় রিফ্রাক্টিভ ইন্ডেক্স, সেটাকে আমরা কি ধরবো? μ1 ধরে নিব, আর ওর মানটা হয় 1। এয়ার মিডিয়ামের ক্ষেত্রে কি হয়? 1 হয়। এখন গেল কি প্রিজমের মধ্যে, এখন কোথায় গেল? প্রিজমের মধ্যে। তাহলে প্রিজমের একটা প্রতিসারাঙ্ক থাকবে, তাহলে প্রিজমের যে প্রতিসারাঙ্ক সেটাকে আমরা নিচে লিখছি, এটাকে লিখবো আমরা μ2। কি লিখবো বাবু? μ2। আচ্ছা, এইবারটা ধরে নাও রশ্মিটা একটা প্রিজমের মধ্যে পড়লো, একটা রে একটা প্রিজম, এটা একটা রে, এটাকে বলবো ইনসিডেন্ট রে, এটাকে কি বলবো? ইনসিডেন্ট রে। তাহলে এই যে রে একটা কার উপরে পড়লো? প্রিজমের উপর পড়লো, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো সেটা কিভাবে বার করবো? তো যেখানে পড়লো বা যে তলে পড়লো বা যে বিন্দুতে পড়লো ওই বিন্দুর উপরে একটা পারপেন্ডিকুলার নিতে হবে, একটা লম্ব টানতে হবে। তাহলে এটা একটা প্রিজমের একটা তল, এই তলের উপরে আমরা যে বিন্দুতে পড়েছি ওখানে একটা লম্ব নিব। তো আমরা এখানে কি করলাম? একটা লম্ব নিলাম, এই যে এটা একটা লম্ব নিলাম, ঠিক আছে, এটা একটা লম্ব নিলাম। তাহলে যে আপাতন কোণ হবে, তাহলে লম্বের সঙ্গে যত ডিগ্রি কোণ হবে সেটাকে বলবো আমরা আপাতন কোণ বলবো। তাহলে এটা কি বলবো আমরা? আপাতন কোণ। এটাকে লিখলাম আমরা আই, এটাকে কি লিখলাম আমরা? আই, ঠিক আছে। আচ্ছা, চলো এখন রেটা কি হবে, যখন রেটা, এটা কি লঘু মাধ্যম, এটা হচ্ছে ঘন মাধ্যম, তো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমের দিকে যাবে তখন কি হবে?
রেটা এই বরাবর বেরানোর কথা, কিন্তু ও বেরোবে না। কেন? কারণ লঘু মাধ্যম থেকে রে যখন ঘন মাধ্যমের দিকে যায় তখন নরমাল বা অবিলম্বের দিকে সরে আসে। এই যে নরমাল আছে না, এই যেটা আঁকলাম নরমাল, এই নরমালের দিকে সরে আসে। তো ও কি হলো, এইভাবে চলে গেল রশ্মিটা, এইভাবে চলে গেল, এইভাবে গিয়ে আবার এই তলে পড়লো। এটা একটা তল, এটা একটা তল। এই যে হাতের এই জায়গাতে রে পড়লো, ঠিক আছে, ভেতর দিয়ে গিয়ে এই জায়গার ভেতর তলে তোমার গিয়ে পড়লো। আচ্ছা, যখন এই তলে গেল, এখান থেকে আবার কি হবে, রেটা বাইরের দিকে বেরোবে। আচ্ছা, তো এই যে তল আছে, এই প্রিজমের এই তলে, ঠিক আছে, প্রিজমের এই তলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো সেটা কিভাবে বার করব? তো এটা কি করতে হয়, আবার একটা লম্ব নিতে হয়। তো আমি কি করলাম, এটা একটা লম্ব নিলাম, এই যে এখানে একটা লম্ব নিলাম, এই যে তলের সঙ্গে 90 ডিগ্রি হলেই তাহলে সেটাকে লম্ব বলবো। তাহলে আমাদের এই কোণটা I1 ছিল। আচ্ছা, এটাকে বলবো আপাতন কোণ, আর এটাকে বলবো আমরা কি, প্রতিসরণ কোণ। তাহলে প্রতিসরণ কোণ কোনটা, এটা না এটা? তাহলে অভিলম্বের সঙ্গে যে কোণটা থাকবে সেটাকে বলবো প্রতিসরণ কোণ। তাহলে যে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, তো রেটা এটা রে আমাদের, তাহলে অভিলম্ব কোণটা এটা, তাহলে এটার সঙ্গে যে কোণ করে আছে সেটাকে বলবো প্রতিসরণ কোণ। তাহলে এই প্রতিসরণ কোণের মানটাকে R1 ধরলাম, ঠিক আছে। আচ্ছা, আবার এই রেটা এখানে গিয়ে পড়লো, তাহলে এটা আমাদের নতুন একটা কি তল। তাহলে এই তল থেকে এটা কি ঘন মাধ্যম, রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যাচ্ছে। তার মানে এখানে এরকম ঘটনা এখানে একবার আর ঘটছে, এটা কিন্তু নিউ ঘটনা। এটা কি হলো, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেল, আবার রশ্মিটা ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে বার হবে। তো ঘন মাধ্যমের এই তলের রেটা কিভাবে পড়ছে, কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে, তাহলে আর কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে। আচ্ছা, তো যত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়ছে এর মানটা আমরা বার করব, ঠিক আছে। তাহলে এই মানটা আমরা কিভাবে বার করব? তো এই মানটাকে আমরা ধরে নিলাম, আমরা তো জানি না, তো এটাকে ধরে নিলাম R2। এটা যে কোণে পড়ছে সেটা হচ্ছে R2। আচ্ছা, এবারকার রেটা যে বেরিয়ে যাচ্ছে, তাহলে যে ঘন মাধ্যম থেকে যখন লঘু মাধ্যমের দিকে বেরিয়ে যাবে, তখন লঘু মাধ্যম থেকে এই অভিলম্ব থেকে গিয়ে দূরে সরে যাবে। কারণ আলো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমের দিকে যায় তখন আলোর বেগটা বেড়ে যায়। আলোর বেগ যখন বেড়ে যাবে তাহলে রেটা অবিলম্বের দিকে না গিয়ে ওর থেকে দূরে সরে যাবে, আর ও নিজের গতিপথেও যাবে না, ঠিক আছে, ওর নিজের পাথেও যাবে না, ও দূরে সরে যাবে। তার মানে আলোটা এভাবে বেরিয়ে গেল, আলোটা এভাবে বেরিয়ে গেল। আচ্ছা, তো আলোটা প্রথমে গিয়েছিল কোথায়, কোথায় থেকে, এই যে এই পাথে যাচ্ছিল, যেতে 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 এইভাবে মুড়ে গিয়ে আবার এইভাবে বেরিয়ে গেল। তাহলে একটা প্রিজমে যদি তুমি আলো ফেলো দেখবে এইভাবে যাবে, গিয়ে এইভাবে সোজা গেল, গিয়ে আবার এইভাবে বেরিয়ে গেল, ঠিক আছে। আচ্ছা, তো যে কোণে লাস্ট যে কোণ হলো, যে কোণে নির্গত হলো, এই কোণটাকে আমরা ই লিখবো। কি লিখবো, ই। এটাকে লিখবো আমরা ই। এখন যদি এই রেটা আসল পাথ, এই রেটা এই বরাবর যাচ্ছে, ওর পাথটা কি, লাস্ট পাথ এই, কিন্তু অ্যাকচুয়ালি এর লাস্ট পাথ যে এটা, তো ওকে আসা উচিত ছিল এই বরাবর রেটা, কিন্তু এসছে এখান থেকে, কিন্তু এর উৎস স্থলটা এই দিক হওয়ার কথা ছিল। কারণ আলো কি সবসময় সরলরেখা বরাবর চলে, কিন্তু যখন সরলরেখা বরাবর চলবে, তো এটা যদি ওর লাস্ট সরলরেখা হয় তাহলে আলোটা আসছে কোনখান থেকে, এখানে যদি আমাদের চোখ রাখি তাহলে চোখ দেখবে আলোটা এই কোন এখান থেকে কোনো জায়গা থেকে আসছে, ও দেখবে নাকি এখান থেকে আসছে, চোখ পিছনে কোনো জায়গায় মিলিত করবে। তাহলে প্রথমে রশ্মিটা যাচ্ছিল এই পাথ বরাবর, তো এই পাথ বরাবর না গিয়ে এই পথে ঘুরে গেল। কেন ঘুরলো, কারণ আলো লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে ভিতরে ঢুকলো, তো ঘন মাধ্যম কি করলো, আলোটাকে দূরে সরিয়ে দিল ওর পাথ থেকে। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সরালো, যে এই অ্যাঙ্গেলে, এইটুকু অ্যাঙ্গেলে। তাহলে এই অ্যাঙ্গেলটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এটাকে বলবো আমরা চ্যুতিকোণ। তাহলে ওর নিজের গতিপথ ছিল এটা, এতটা না গিয়ে ও কি হলো, এতটা বেঁকে গেল। তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বেঁকলো, চ্যুত হলো। তাহলে ডেল্টা, কত অ্যাঙ্গেলে, ডেল্টা। এই ডেল্টার মানটাই আমাকে বার করতে হবে, ঠিক আছে। বুঝা গেছে ডেল্টাটা কি। আচ্ছা, ওর আসল গতিপথ ছিল এটা, ওই পথে না গিয়ে আলোটা এই পথে গেল, তাহলে কত ডিগ্রি অ্যাঙ্গেল হলো, এই যে ডেল্টা অ্যাঙ্গেল, নিজের পাথ থেকে বিচ্যুত হয়ে গেল। চলো নেক্সট, এবারে আমরা ক্যালকুলেশন, বাকিটা আমাদের ক্যালকুলেশন। তো বলো এই কোণটা যদি আমাদের আই হয়, ধরে নাও এই কোণটা আমাদের আই, তাহলে পুরো কোণটা আমাদের আই হওয়ার কথা। তো এইটুকু হচ্ছে আমাদের R1, তাহলে এটা কত হবে, I মাইনাস আই, R1, I মাইনাস R1। আচ্ছা, এই কোণটা যদি আমাদের ই হয় তাহলে এই পুরো কোণটা আমাদের ই, এই পুরো কোণটা আমাদের ই। আচ্ছা, তাহলে এই পুরো কোণটার মধ্যে আমাদের এইটুকু হচ্ছে R2, তাহলে এইটুকু কি হবে, এইটুকু কোণের মান হচ্ছে ই মাইনাস R2। বুঝা গেছে। আচ্ছা, চলো এখন আমরা ক্যালকুলেশন করব। টুকে নাও, তোমরা টুকবে তো টুকে নাও। আচ্ছা, হয়েছে। আচ্ছা, এখন আমরা যে ত্রিভুজটাকে নিব, ওই ত্রিভুজটার নাম দিচ্ছি এ বি আর এইটুকু সি। এই ত্রিভুজটা কেমন করে আছে দেখো, অন্য জায়গায় আমি নিচ্ছি। এই ত্রিভুজটা এটা আছে, এই যে এটাকে বলছি আমরা চুক্তিকোণ ডেল্টা। তাহলে এই ডেল্টার মানটা বার করব। তো এর ভেতরের কোণ দুটো হচ্ছে তোমার, একটা হচ্ছে I মাইনাস R1 আর এইটুকু হচ্ছে I মাইনাস R2। এইখানে তোমাদের একটা ক্লাস 7 থেকে একটা ম্যাথ আছে, ম্যাথের কোশ্চেন তোমরা জানো কি, এটা হচ্ছে আমাদের বহিস্থ কোণ। তাহলে বহিস্থ কোণটা কি হয়, অন্তস্থ কোণ দুটির সমষ্টির সমান। তার মানে ডেল্টা, তার মানে এখানে যে ডেল্টা আছে এখানে লিখি ডেল্টা ইকুয়াল টু লিখা যাবে I মাইনাস R1, ঠিক আছে, প্লাস I মাইনাস R2, ঠিক আছে। চলো এখান থেকে আমরা করতে পারবো I মাইনাস R1 প্লাস I মাইনাস R2। তাহলে এখানে ই আই না, এটা ই ছিল না, ই মাইনাস R2, ই মাইনাস R2,
ই মাইনাস আর টু, তাহলে এখানে যাবে আই প্লাস ই, ঠিক আছে, আর এখানে মাইনাস যদি কমন নিয়ে নিই তাহলে এটা যাবে আর ওয়ান প্লাস আর টু, কিছু না, জাস্ট এটুকু ভেঙে নিয়ে আই প্লাস ইটাকে একদিকে লিখে নিলাম, আর আর ওয়ান মাইনাস আর টুটাকে একদিকে লিখে মাইনাস কমন নিলাম, আর প্লাস কি হলো আর ওয়ান প্লাস আর টু হলো, বাস হয়ে গেছে। আচ্ছা, এখন আমরা কি করব, এখানে একটা চতুর্ভুজ গঠন হয়েছে, দেখো এই যে এটা 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 একটা চতুর্ভুজ, ঠিক আছে, তাহলে এই চতুর্ভুজটাকে আমি কোথায় নিব, এখানে নিয়ে নিচ্ছি, এই যে এই চতুর্ভুজ। আচ্ছা, চতুর্ভুজের মোট কত ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি কত, 180, চতুর্ভুজের 360 হবে, ঠিক আছে, আচ্ছা 360 হবে, তাহলে 360 এর মধ্যে এই অ্যাঙ্গেলটার নাম কি, অ্যাঙ্গেল অফ প্রিজম দেওয়া আছে, এই যে অ্যাঙ্গেল অফ প্রিজম, তার মানে এই এটার অ্যাঙ্গেল হচ্ছে এ, এর মানটা কি এ। আচ্ছা, এটুকু কত, এটুকু কত, এটুকু হচ্ছে 90 ডিগ্রি। আচ্ছা, কেন স্যার 90 ডিগ্রি হলো, তার কারণ দেখো এটা কি, এটা আমাদের লম্ব। আচ্ছা, লম্বটা কেমন হয়, সারফেসের পারপেন্ডিকুলার হয়, এটা একটা সারফেস, এই যে এটা একটা সারফেস, এটা পারপেন্ডিকুলার, এটা লম্ব, তার মানে এই কোণটা কত, 90 ডিগ্রি না, তো দেখো এই কোণটা কি পুরোটা 90 ডিগ্রি, তাহলে একই রকম ভাবে এটা একটা আমাদের সারফেস, এটা একটা লম্ব, তাহলে এই কোণটা কতটুকু, 90 ডিগ্রি, তার মানে এটুকু 90 ডিগ্রি, এটুকু 90 ডিগ্রি, তাহলে এই কোণটা কত হবে, তাহলে এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, এই যে এটা একটা ত্রিভুজ, তাহলে এই ত্রিভুজের তিনটা কোণের সমষ্টি 180 হবে, তাহলে দুটো দেওয়া আছে আর ওয়ান একটা আর টু, তাহলে 3 নম্বরটা কি হবে, এটা হয়ে যাবে 180 মাইনাস আর ওয়ান প্লাস অফ আর টু বন্ধনীর মধ্যে, ঠিক আছে, তাহলে এই কোণটার মান হয়ে যাবে 180 মাইনাস আর ওয়ান প্লাস অফ আর টু, ব্যাস হয়ে গেল। তাহলে এখান থেকে আমরা যদি চারটা কোণের সমষ্টি 360 করে দিই, তাহলে দেখো তো কি করব, কি করা যায় এটাকে। আচ্ছা, 180 মাইনাস আর ওয়ান প্লাস আর টু, নিচের এই কোণটা প্লাস 90, আবার প্লাস 90, আচ্ছা তারপরে কি আছে প্লাস ইয়ে, ইকুয়াল টু কি হয়ে যাবে 360 ডিগ্রি, ঠিক আছে, এখান থেকে ক্যালকুলেশন করে আমরা যেটা পাবো সেটা হয়ে যাবে, দেখো 180 আর 90 90 360 হয়ে যাবে, ঠিক আছে, তাহলে এই 360 এটি এটি কেটে যাবে, ঠিক আছে, ইকুয়াল যেহেতু, তাহলে এ ইকুয়াল টু পেয়ে যাবো আর ওয়ান প্লাস অফ আর টু, তাহলে এখান থেকে আমাদের যে ক্যালকুলেশন করে যে মানটা আসবে সেটা হচ্ছে আই প্লাস ই মাইনাস অফ আর ওয়ান প্লাস আর টু এর মান কি আছে এ, তাহলে এটা হয়ে যাবে এটাই হচ্ছে আমাদের চুক্তি কোণ, প্রিজমের চুক্তি কোণ, ঠিক আছে, কোনো রশ্মি গেলে ওর চুক্তি কোণ, তাহলে এটাকে বলবো আমরা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ডিএসএন SITION, ডেভিয়েশন, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বলবো, ঢুকে নাও, এটার উপরে নিউমেরিক্যাল করে দিচ্ছি, তাহলে আর কোনো সমস্যা হবে না। ঠিক আছে, নিউমেরিক্যালটা করলে তোমাদের প্রবলেমটা সলভ হয়ে যাবে। চলো নেক্সট, বুঝতে পেরেছো, তাহলে ডেল্টা ইকুয়াল টু কি পেলাম আমরা, আই প্লাস ই মাইনাস এ, ঠিক আছে, এটাই মনে রাখবো আমরা, আর কিছু মনে রাখবো না, ঠিক আছে। তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কি, আলো প্রিজমের মধ্যে দিয়ে যাওয়ার পথে কি হয়, প্রিজমের মধ্যে যখন ঢুকে এবং প্রিজম থেকে যখন বেরিয়ে যায় তখন ওর যে রিয়েল যে পাথ ছিল ওখান থেকে ও কিছুটা বিচ্যুত হয়ে যায়, তাহলে যত ডিগ্রি কোণে বিচ্যুত হলো সেই কোণটাকে বলবো আমরা কি, অ্যাঙ্গেল অফ প্রিজম, ওই অ্যাঙ্গেল সরি হ্যাঁ এই অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মানটা কি হয়ে বাবু, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মানটা কি পেলাম আমরা, আই প্লাস ই, আর এখানে কি যাবে মাইনাস কি হয়ে যাবে এ, ঠিক আছে, আর এ সমান আমরা কি পেলাম আর ওয়ান প্লাস আর টু সমান কি অ্যাঙ্গেল অফ প্রিজম এর মান, ঠিক আছে। চলো একটা কোণ বলেছে তোমরা উপরে দেখে নাও, ঠিক আছে, পড়ে নাও উপরে কি বলছে, কি একটি 60 ডিগ্রি কোণ বিশিষ্ট প্রিজম আছে, একটা প্রিজম আছে যেটা হচ্ছে 60 ডিগ্রি, 60 ডিগ্রি কোণ বিশিষ্ট একটা প্রিজম, কত ডিগ্রি 60 ডিগ্রি, ঠিক আছে, তারপরে বলেছে কি হ্যাঁ একটি আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে আপতিত হলো, এখানে একটা আলোক রশ্মি 45 ডিগ্রি কোণে, মানে নরমালের সঙ্গে 45 ডিগ্রি কোণ, মানে এইটুকু হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণে আপতিত হলো, তাহলে প্রিজম থেকে তার নির্গমন কোণ কত হবে, যখন প্রিজম থেকে বেরোবে, এই যে যখন প্রিজম থেকে বেরোলো তখন এই যে এই কোণটা ই এর মান কত হবে, ঠিক আছে, ই এর মান কত হবে, আর দেওয়া আছে প্রিজমের প্রতিসারাঙ্ক, প্রিজমের মিউ এর মান দেওয়া আছে, ঠিক আছে, প্রিজমে কার মান দেওয়া আছে, মিউ এর মান দেওয়া আছে, ঠিক আছে, তাহলে প্রিজমের মিউ এর মান কত দেওয়া আছে, তোমার দেওয়া আছে √2, কি দেওয়া আছে √2 দেওয়া আছে, প্রিজমের মিউ এর মান দেওয়া আছে √2, বুঝা গেছে। তো অঙ্কটা কিভাবে করবে বলো, প্রিজমের মিউ এর মান দেওয়া আছে, চলো অঙ্কটা একবার করে টেস্ট করে দেখো পারছো কিনা, হ্যাঁ প্রিজমের মিউ এর মান দেওয়া আছে, আচ্ছা চলো আমি করি, ট্রাই করলে, আচ্ছা তোমাকে কি মান বার করতে বলেছে, ই এর মান বার করতে বলেছে, তোমাকে কি দেওয়া আছে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ঠিক আছে দেওয়া আছে, আচ্ছা তার মানে এখানে আই এর মান দেওয়া আছে, আই এর মান কত দেওয়া আছে আমাকে 45 ডিগ্রি, তুমি আগে ওটাকে টুকে নিলে যা যা মান দেওয়া আছে নিউমেরিক্যালি ভাবে করতে হয়, তারপরে কি দেওয়া আছে মিউ এর মান দেওয়া আছে কত
√2, তারপরে কি দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ প্রিজম দেওয়া আছে 60 ডিগ্রি। আচ্ছা, তোমাকে কার মান বার করতে হবে, ই এর মান বার করতে হবে। আচ্ছা, প্রথমে আমরা কার মান বার করব, প্রথমে আমরা বার করব কার মান বলো, প্রথমে বার করব এই কোণটা কত ডিগ্রি সেটা আমরা বার করব। এই কোণটা মানে আর প্রতিসরণ কোণটা কত, আর এখানে যে R2 এটার মান কত, বাস এই দুটো যদি মান বার করতে পারি তাহলে এটা বেরিয়ে যাবে। ঠিক আছে, ই এর মান বেরিয়ে যাবে। আচ্ছা, তো প্রথমে আমরা কি করব, এখানে দুটো সূত্র আমরা লাগাবো। এই প্রথমে আলো কোথায় যাচ্ছে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যম, তাহলে এখানকার সূত্র কি হবে, লঘু মাধ্যমের প্রতিসারাঙ্ক ইনটু আপাতন কোণ, ঘন মাধ্যমের প্রতিসারাঙ্ক ইনটু কি প্রতিসরণ কোণ। তাহলে চলো এখানে ফার্স্ট যে সূত্রটা পড়বে কি হবে, μ1, ঠিক আছে, sin i ইকুয়াল টু μ2, ঠিক আছে, μ2 sin কি হয়ে যাবে, sin r1, এটাকে আমরা r1 ধরেছি। তো μ1 এই আলো যেহেতু এয়ার, এটা এয়ার মিডিয়ামের প্রতিসরণ কত হয় 1, তাহলে এটা 1 বসিয়ে দিব ইনটু sin i, sin কত ডিগ্রি অ্যাঙ্গেলে পড়লো 45 ডিগ্রি, তাহলে sin 45 এর মান কত হয়ে যাবে 1/√2 ইকুয়াল টু μ2 এর মান কত দেওয়া আছে এখানে, মানে অ্যাঙ্গেল রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ প্রিজম বলা ছিল μ2, এটা μ2 এর মান কত দেওয়া ছিল √2, তাহলে √2 বসিয়ে দিলাম, আর এখানে sin r এর মান বার করে নিব। তাহলে sin r এর মান কত আসবে এখান থেকে, তাহলে √2টাকে নিচে নিয়ে চলে আসলে কি হয়ে যাবে, √2 গুণ করলে কি 1/2 হয়ে যাবে, 1/2 ইকুয়াল টু কি হয়ে যাবে sin r1, তাহলে এখান থেকে sin কত ডিগ্রির মান হাফ, sin 30 ডিগ্রির মান হাফ, তাই না, sin 30 ডিগ্রির মান হাফ, তার মানে এখান থেকে হয়ে যাবে r1 এর মান হয়ে যাবে আমাদের কি 30 ডিগ্রি, কত ডিগ্রি হয়ে যাবে 30 ডিগ্রি, r1 কত পেলাম আমরা 30 ডিগ্রি, কারণ হাফ এর মানটাকে কি লিখে যায় sin 30, তাহলে sin কেটে গেল, তো r ইকুয়াল টু 30 ডিগ্রি হয়ে গেল। এখন আমরা r2 কিভাবে পাবো, আমরা দেখো তো এই সমীকরণ থেকে r2 পাবো না, কারণ অ্যাঙ্গেল অফ প্রিজম এ সমান লেখা যায় r1 প্লাস অফ r2, তাহলে r2 এর মান বার করতে হবে, তাহলে r2 সমান কি হয়ে যাবে এ মাইনাস কি হয়ে যাবে r1। আচ্ছা, এ এর মানও দেওয়া আছে, অ্যাঙ্গেল অফ প্রিজম কত দেওয়া ছিল 60, তাহলে 60 হয়ে গেল মাইনাস 60 ডিগ্রি হয়ে গেল। এখন মাইনাস আমাদের কার মান দেওয়া আছে, r1 এর মান দেওয়া আছে, r1 কত পেয়েছি 30, তাহলে এটা কত হয়ে যাবে, তাহলে এখান থেকে 30 বাদ দিয়ে দিলে 30 ডিগ্রি, ঠিক আছে, ঠিক আছে, তো হ্যাঁ 30, তার মানে r2টা হয়ে যাবে 30 ডিগ্রি, r2টা কি হয়ে যাবে 30 ডিগ্রি, তাহলে r2 আমরা 30 ডিগ্রি পেয়ে গেলাম। আচ্ছা, এখন ই এর মান বার করতে হবে, তা সহজ হয়ে গেল। এবারে আলো কি হচ্ছে, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যম যাচ্ছে, তাহলে ঘন মাধ্যমে ইনসিডেন্ট কোণ কত, r2 এর মান কত দেওয়া আছে 30 ডিগ্রি, ঠিক আছে, তাহলে সেনেলের ল লাগিয়ে দিব। তাহলে সেনেলের ল কি লাগাবো, এই মাধ্যমের ইনসিডেন্ট কোণ আর এই মাধ্যমের প্রতিসরণ কোণ, আর যে মাধ্যমে গেল আলো কোথায় গেল বায়ু মাধ্যমে, তাহলে বায়ু মাধ্যমে প্রতিসরণ কোণ ইনটু ওর কি প্রতিসরণ কোণ, তাহলে এখানে করে দিব আমরা, তাহলে μ1 sin কি হয়ে যাবে, আপাতন কোণটা কি আছে r2 আছে, তাহলে r2 ইকুয়াল টু প্রতিসরণ কি কি আছে, আচ্ছা প্রতিসরণ এখানে μ2, তাহলে sin কি হয়ে যাবে sin e, ঠিক আছে, তাহলে μ1 মানে কি, আলো কোথা থেকে প্রথমে যাচ্ছে, কোথায় পড়ছে, কোন মাধ্যম থেকে যাচ্ছে ঘন মাধ্যমে, তাহলে ঘন মাধ্যমের প্রতিসরণ কত দেওয়া √2 দেওয়া আছে, তাহলে √2। আচ্ছা, sin r2 মানে এটাকে sin i লিখো, r2 লিখো, যা ইচ্ছা তাই লিখো, মানে এটা হচ্ছে প্রাথমিক আপাতন কোণ। তাহলে আপাতন কোণ এটার ক্ষেত্রে কি, এই তলের ক্ষেত্রে আপাতন কত r2, তাহলে r2 এর মান কত জানি আমরা 30 ডিগ্রি, তাহলে sin 30 ডিগ্রি, ঠিক আছে, ইকুয়াল টু কি হয়ে যাবে μ2। আচ্ছা, μ2টা কি আমরা জানি, μ2টা কোনটা জানি, বায়ু মাধ্যম, এটার ক্ষেত্রে μ2 কি মানে কোন মাধ্যমে বের হচ্ছে বায়ু মাধ্যমে, তাহলে বায়ু মাধ্যমের প্রতিসরণ কি 1, তাহলে এখানে 1 হবে ইনটু sin e। তাহলে এখান থেকে আমরা যে মানগুলো পাবো, sin 30 এর মান কত, sin 30 এর মান আমরা জানি হাফ ইকুয়াল টু কি sin e, ঠিক আছে। আচ্ছা, উপর নিচে যদি আমরা 1/√2 মানে √2 দিয়ে গুণ করে দিই, তাহলে কি হয়ে যাবে √2, তাহলে √2 কি হবে 2, তাহলে 2/2 ইকুয়াল টু sin e। আচ্ছা, 2 কেটে গেল, তাহলে √1/√2 কার মান sin 45 এর মান, তাহলে e ইকুয়াল টু কত হয়ে যাবে 45 ডিগ্রি, তাহলে এখান থেকে e আমরা পেয়ে গেলাম e ইকুয়াল টু 45 ডিগ্রি, বুঝা গেছে। তাহলে এইভাবে তোমাকে করতে হবে। তাহলে তোমার মেইন যে ফর্মুলা সেটা হচ্ছে কি, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কি হয় i প্লাস e ইকুয়াল মাইনাস a, আর অ্যাঙ্গেল অফ প্রিজম কি হয় r1 প্লাস r2, এই দুটো মনে রাখতে হবে। এটা খুবই নিউমেরিক্যাল নিটের জন্য আর ক্লাস 12 এর এক্সামের জন্য খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে। আর এই যে তোমাকে তোমরা দেখো নিউমেরিক্যাল ক্ষেত্রে তোমরা পুরোটা পড়ে নিলে, নিটের ক্ষেত্রে কি করবে কিছু মনে রাখবে না, জাস্ট এই তোমাকে প্রধান ছেদ যে ত্রিভুজ আছে বা এটাকে প্রিজম বলো, ঠিক আছে, এটাকে মনে রাখতে হবে, আলো কিভাবে পড়ছে এভাবে পড়ছে, এখানে লম্ব টানতে হবে, ঠিক আছে, আলো এভাবে বেরিয়ে গেল, আবার লাস্টে এইদিকে চলে গেল, কেন গেল ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে আসলো, তাহলে এই কোণটা r1, এই কোণটা r2, এটা অ্যাঙ্গেল অফ প্রিজম, এটা ইনসিডেন্ট কোণ, আর এটা প্রতিসরণ কোণ, বাস এইটুকু মনে রাখলে, এইটুকু রিলেশন যদি তোমরা মাথাতে গেঁথে নাও, তাহলে যে কোনো অঙ্ক পারবে, ঠিক আছে। এটা অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, এই যে চুক্তি কোণটা কি কি বিষয়ের উপর নির্ভর করে, মানে কিছু কিছু ক্ষেত্রের উপর নির্ভর করে, ঠিক আছে। মানে প্রিজমের ঘন মাধ্যম যদি বাড়িয়ে দিই, মানে প্রতিসরাঙ্ক বাড়িয়ে দিই, তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম বাড়বে না কমবে, এই সমস্ত জিনিসগুলো তোমাকে জেনে নিতে হবে। তো তোমরা খাতা পেন বার করে টুকে নাও, আমি বলছি টুকে নাও, ঠিক আছে। তাহলে তোমাকে মেন হচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন বা চ্যুতি কোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এটা হচ্ছে আমাদের কোশ্চেন, কোন কোন বিষয়ের উপর নির্ভর করবে, বিষয়ের ওপর
নির্ভর করবে, নির্ভর করবে। ঠিক আছে, চ্যুতিকোণ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে? প্রথম প্রথম বলছে কি অ্যাঙ্গেল অফ প্রিজম, অ্যাঙ্গেল অফ প্রিজম মানে এ, অ্যাঙ্গেল অফ প্রিজম মানে কি এ, এর মান যদি বাড়াই, অ্যাঙ্গেল অফ প্রিজম এ এর মান বাড়াই, তাহলে তোমার অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন এ ডেল্টার মানও বাড়বে। এটা তোমাদের প্রথম শর্ত। যদি অ্যাঙ্গেল অফ প্রিজম বাড়িয়ে দিই, যেমন অ্যাঙ্গেল অফ প্রিজম ধরো এটা আছে কত, ধরো 30 ডিগ্রি, তাহলে এটাকে যদি আমি বড় করে দিই তাহলে 45 ডিগ্রি, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাও কি হবে, বেড়ে যাবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটাও বেড়ে যাবে। ঠিক আছে, তো আলো ধরো এভাবে পড়লো, এভাবে বেঁকিয়ে গেল, ঠিক আছে, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যদি এখানে আঁকি তাহলে যতটা হবে এখানে তার থেকে বেশি হবে। এটা হচ্ছে মেন, বুঝা গেছে? আচ্ছা, দ্বিতীয় 2 নম্বর বলছে কি প্রিজমের যদি প্রতিসরাঙ্ক বেড়ে যায়, তার মানে মিউ, মিউ এর মান যদি বাড়ে তাহলে কি হবে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও বাড়বে। এটা হচ্ছে 2 নম্বর, লিখে নাও। ভাষাতে আমি লিখলাম না, লেট হয়ে যাবে, ভিডিওটা বড় হয়ে যাবে। তাহলে অ্যাঙ্গেল অফ প্রিজম যদি বাড়ে তাহলে এটার মানও বাড়বে। এবারকার মিউ, মিউটা কি প্রিজমের প্রতিসরাঙ্ক, এটা প্রিজমের, ঠিক আছে, এখানে মিউ পি লিখে দিচ্ছি। তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক, তাহলে প্রিজমের প্রতিসরাঙ্ক যদি বাড়ে তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনও বাড়বে। আচ্ছা, এখানে তোমাদের মনে একটা প্রশ্ন আসতে পারে কি ডেল্টা ইকুয়াল টু আমরা জানি আই প্লাস ই, ঠিক আছে, মাইনাস এ। আচ্ছা স্যার, এটা যদি বাড়ে, এটা যদি বাড়ে তাহলে এটার মান কমছে, বীজগাণিতিক নিয়ম অনুসারে অবশ্যই কমছে। কারণ ধরে নাও এ দুটো মিলে ধরে নাও আছে 20, আর এটা হলো আমাদের কি 10 আছে, এটা 10 থেকে বেড়ে 20 হলো, তাহলে কি টোটালটা কমলো না? তো তোমরা ঠিকই ধরেছো, এটা আমি ভুল করালাম কিন্তু ভুল না। রিয়েলে যখন আমরা করতে যাচ্ছি, প্র্যাকটিক্যাল যখন করতে যাচ্ছি, তখন তুমি অ্যাঙ্গেল অফ প্রিজম যখন তুমি বাড়াচ্ছ তখন আই আর ই এর মানও বাড়ছে, তখন লাস্ট যে ফিগারটা আসছে তখন ডেলের মানটা বাড়ছে। এমনিতে ক্যালকুলেশন দেখলে গেলে কি মনে হবে, অ্যাঙ্গেল অফ প্রিজম যদি বাড়ে তাহলে ডেলের মান কমবে, এটা কথা সত্যি। কিন্তু প্র্যাকটিক্যালি যখন করতে যাবা, তো অ্যাঙ্গেল অফ প্রিজম যদি তুমি বাড়াও তাহলে এই যে কোণগুলো আছে আই প্লাস ই, ইনসিডেন্ট কোণ আর প্রতিসরণ কোণের মানটা বাড়বে। তাহলে এটা যদি বাড়ে, এটা যদি 1 গুণ বাড়ে তো এটা 2 গুণ বাড়বে, বুঝে গেছে? তার জন্য টোটাল আমরা কি পাবো, পজিটিভ রেজাল্ট পাবো, ঠিক আছে, ডেলের মান। ঠিক আছে, দ্বিতীয়ত কি বললাম, প্রিজমের প্রতিসরাঙ্ক যদি বাড়ানো যায় তাহলে ডেলের মান বাড়বে। 3 নম্বর, 3 নম্বরটা খুব মানে তোমার ছোট ছোট এমসিকিউ এক্সামে আসে, ঠিক আছে, এখান থেকে যদি ল্যামডা, ল্যামডা কি আলোর তরঙ্গ দৈর্ঘ্য, আলোর তরঙ্গ যদি বাড়ে তাহলে ডেল, তাহলে ডেল এর মান কমবে, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মান কমবে। আলোর তরঙ্গ মানে যে আলোর তরঙ্গ দৈর্ঘ্য বেশি, সে আলোর ক্ষেত্রে প্রিজমে যদি সেই আলো ফেলে যায় তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনের মানটা কমে যাবে, বুঝা গেছে? যেমন আমরা যে প্রিজমে যে আলোগুলো ফেলছি না গো, মানে ফেলার জন্য ধরো এটা রেড ফেললাম, তারপরে এটা ভায়োলেট ফেললাম, তারপরে আমরা হলুদ ফেললাম, তাহলে এই যে প্রত্যেকটা লাইটের কি তরঙ্গ দৈর্ঘ্য আলাদা আলাদা, ঠিক আছে? তো আমরা একটা জিনিস জানি যে শিবজিও এই জানি না, তাহলে এটার ক্ষেত্রে কি হয়, প্রথমে ভায়োলেট আছে, লাস্টে রেড আছে, তো যখনই তুমি বাম থেকে ডানের দিকে যাবা আলোর তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, ইনক্রিজ হয়, আলো তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, ইনক্রিজ হয় আস্তে আস্তে। তাহলে এখানে সব থেকে বেশি আলো তরঙ্গ দৈর্ঘ্য কার, রেডের। তাহলে রেডের ক্ষেত্রে রেড আলো যদি তুমি প্রিজমের উপরে ফেলো তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব থেকে কম হবে, ঠিক আছে? আর ভায়োলেট যদি আলো তুমি ফেলো অ্যাঙ্গেল অফ প্রিজমের উপর, তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা সব থেকে বেশি হবে, আর এটার ক্ষেত্রে সব থেকে কম হবে। তার মানে এখান থেকে যে রেজাল্টটা আসবে কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর ভায়োলেট লাইটের ক্ষেত্রে গ্রেটার দেন অফ অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন ফর রেড। তার কারণ রেড লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কি হয়, রেড লাইটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে বেশি, রেড লাইটের তরঙ্গ দৈর্ঘ্য কি সব থেকে বেশি, আর ভায়োলেটের তরঙ্গ দৈর্ঘ্য সব থেকে কম। তার যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেই আলোটা যদি প্রিজমের উপরে ফেলা যায়, সেই আলোটা যদি প্রিজমের উপরে ফেলা যায় তাহলে কি হবে, ওর অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কি হবে, কম হবে। আর যার তরঙ্গ দৈর্ঘ্য কম, সেটার যদি সেই আলোটা যদি অ্যাঙ্গেল অফ প্রিজমে ফেলা যায় তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কি হবে, বেশি হবে, ঠিক আছে? আর যার তরঙ্গ দৈর্ঘ্য বেশি সেটা যদি ফেলা যায় তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা কম হবে, বুঝে গেছে? চলো, তাহলে এটা হচ্ছে আমাদের 3 নম্বর পয়েন্ট। 4 নম্বর পয়েন্টটা খুবই ইম্পর্টেন্ট, ওখান থেকে ন্যূনতম চুক্তি কোণ বেরিয়ে আসবে, ডেল মিনিমাম, ঠিক আছে? চলো মিটিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, কারো যদি টুকার প্রয়োজন থাকে তাহলে ভিডিওটাকে একটু ব্যাক করে দাও, ওখানে ক্লিক করে দাও, থামিয়ে দাও, তাহলে পেয়ে যাবে, ঠিক আছে? 4 নম্বর, 4 নম্বর আমাদের কি, 4 নম্বরটা বলছে, 4 নম্বরটা বলছে কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট লিখে দিই এখানে এটাকে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট রে, অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট, ইনসিডেন্ট যদি বাড়ানো যায়, মানে আয়ের মান যদি বাড়ানো যায় তাহলে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন মানে চুক্তিকোণ এর মান কমতে থাকবে, বুঝা গেছে? আচ্ছা, একটা গ্রাফ আঁকি বাবু, এটা হচ্ছে আই, মানে এদিকে যত যাবা আয়ের মান বাড়ছে, আর এদিকে আমাদের কি ডেল্টা, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন, ঠিক আছে? তো এটার যা গ্রাফ বা চিত্র পাওয়া গেছে প্র্যাকটিক্যাল করার পরে, সেটা এই টাইপের গ্রাফ পাওয়া গেছে, এই যে এটা একটা গ্রাফ পাওয়া গেছে, ঠিক আছে?
তো আয়ের মান তুমি যত বাড়াও দেখো ডেল আস্তে 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 কি হচ্ছে মিনিমামের দিকে যাচ্ছে, মানে কমছে, ডেলের মান কি হচ্ছে কমছে। ঠিক আছে, আয় তুমি যত বাড়াবা, আয় বাড়ালা 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 বাড়ালা, তাহলে কি ডেলের মান কি হচ্ছে আস্তে আস্তে বাড়ার কথা কিন্তু বাড়ছে না, আস্তে আস্তে কি হচ্ছে কমছে। তার মানে অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট যদি বাড়ে তাহলে ডেলের মান কমবে। কিন্তু এখানে ঘটনাচক্রে দেখা যাচ্ছে কি অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন আমি বাড়াতে লাগলাম, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমতে লাগলো, আবার বাড়ালাম আবার কমলো, আবার বাড়ালাম, কি বাড়াচ্ছি ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা বাড়াচ্ছি, কমছে, কমতে গিয়ে এক সময় একটা পার্টিকুলার একটা মানের জন্য ডেল একটা মিনিমাম হলো। ডেল মিনিমাম কোথায় হলো, এই জায়গায় একটা পার্টিকুলার মানে আই এর একটি আই এর একটি নির্দিষ্ট মানের জন্য, দূর তোমরা কিছু মনে করো না বাবু, আমার হ্যান্ড রাইটিং কিন্তু একটু বাজে, হ্যাঁ। আই আই এর একটি নির্দিষ্ট মানের জন্য আয়ের একটা নির্দিষ্ট মানের জন্য ডেল মিনিমাম হবে। মানে আয়ের একটা নির্দিষ্ট মান আছে, মানে অনেকগুলো মান না, আয়ের একটা নির্দিষ্ট মান আছে যে মানের জন্য অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন সব থেকে কম হবে, মানে সর্বনিম্ন চুক্তিকোণ, ডেল যেটাকে বলছি সর্বনিম্ন চুক্তিকোণ। ধরে নাও আয়ের একটা সর্বনিম্ন মান হলো 15 ডিগ্রি, তাহলে এই 15 ডিগ্রির জন্য ডেল মিনিমাম হবে, 16 ডিগ্রি 17 ডিগ্রির জন্য না, একটা পার্টিকুলার মানের জন্য। আর যখন ডেল মিনিমাম হবে, ঠিক আছে, ডেল মিনিমাম হবে, ঠিক আছে, আর যখন ডেল মিনিমাম হবে, যখন ডেল মিনিমাম হবে দেন তখন কি হবে জানো, আই ইকুয়াল টু ই হবে, আই ইকুয়াল টু ই। এটা আবার কি স্যার, এটা কি, ধরে নাও এখানে একটা প্রিজম আছে, ওই প্রিজমের উপরে তুমি আলো ফেললে, ঠিক আছে, প্রিজমের উপরে তুমি কি করলে আলো ফেললে, তাহলে এইটা হচ্ছে আমাদের ইনসিডেন্ট কোণ, ঠিক আছে, আর এই কোণটা কি আমাদের প্রতিসরণ কোণ হয়ে বেরিয়ে গেল লাস্ট আমাদের এ রে, ঠিক আছে, তা এটাকে ই বলবো। তাহলে এই যে 45 ডিগ্রি কোণে যদি ফেলা যায়, ঠিক আছে, বা আমরা অ্যাঙ্গেল অফ ইনসিডেন্টের ক্ষেত্রে কি দেখলাম 15 ডিগ্রিতে সর্বনিম্ন দেখলাম, তাহলে এটা যদি 15 ডিগ্রি হয় তাহলে এই কোণটা যে বেরোবে রশ্মিটা ওটাও 15 ডিগ্রি কোণে বেরোবে, এটা হচ্ছে শর্ত। আর আই প্লাস ই যখন হবে তখন R1 ইকুয়াল টু R2 সমান হয়ে যাবে, আই ইকুয়াল টু যখন ই হবে তখন R1 আর R2টাও সমান হবে, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের ডেল মিনিমাম, এটাই হচ্ছে আমাদের ডেল মিনিমাম। তাহলে তোমাকে মনে রাখতে হবে কি ডেল মিনিমাম কখন হবে, ডেল মিনিমাম তখনই হবে যখন ইনসিডেন্ট কোণটা কমবে, তো কমতে কমতে একটা নির্দিষ্ট একটা পার্টিকুলার মানে যাবে তখনই ডেল মিনিমাম হবে। তারপরে কি হবে, তুমি আবার যদি তুমি ডেল এর মানটা তুমি কি হয় বাড়াতে যাও, আবার যদি তুমি ডেলের মানটা বাড়াতে যাও, ঠিক আছে, ডেলের মানটা বাড়াতে যাও 15 থেকে 16 18 20 20 25 26 27 28, আমি একটু আগে হয়তো তোমাকে কমিয়ে দিয়েছিলাম না ডেলের মানটা, না বাড়াতে হবে, তো বাড়াতে 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 এক সময় গিয়ে কি হলো ডেল এর মান সর্বনিম্ন হলো, ধরো 45 ডিগ্রি কি 60 ডিগ্রিতে ডেলের মানটা কি হলো সর্বনিম্ন হলো। তারপরে তুমি সাইটের পরে যখন বাড়াতে যাবে 70 80 85, তখন ওই ডেল মিনিমাম যেখানে হয়েছিল তারপর থেকে তুমি যখন ইনসিডেন্ট কোণটা আরো বাড়াতে যাবে, তাহলে কমার কথা না, কমবে না, হঠাৎ কি হবে বাড়তে থাকবে, বাড়তে 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 এইভাবে চলতে থাকবে। তার মানে আমি এতক্ষণে যা পড়লাম একবার সংক্ষেপে বুঝিয়ে দিচ্ছি কি অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট আপতন কোণের মানটা, প্রিজমের আপতনের কোণের মানটা যদি বাড়ানো যায় তাহলে ডেল মিনিমাম কমবে, তাহলে ডেল মিনিমাম কমবে, ঠিক আছে। এবার আপাতন কোণের মান তুমি আবারও বাড়াবা তখন আরো ডেল এর মানটা কমবে, মানে অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন কমবে, আরো বাড়াও আরো কমবে, আরো বাড়াও আরো কমবে, এক সময় গিয়ে বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট ফিক্সড একটা মান আছে যে মানে ডেল মিনিমাম হবে, ঠিক আছে, আর ওর থেকে কম হবে না, ঠিক আছে। তারপরে তুমি বাড়াও তখন ডেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, ডেলটা আস্তে আস্তে বাড়তে থাকবে, আবার বাড়াও বাড়তে থাকবে। তার মানে এক সময় কি হলো, আই এর মান আমি বাড়ালাম, ডেল এর মান কমতে লাগলো, আবার আই এর মান বাড়ালাম, ডেলের মান কমতে লাগলো, ঠিক আছে, আবার আই এর মান বাড়ালাম, ঠিক আছে, ডেলের মান কি হলো, কমতে লাগলো। তো এক সময় গিয়ে কি হলো আই বাড়ালাম, তাহলে ডেলটা কি হয়ে গেল আমাদের ডেল মিনিমাম হয়ে গেল। এবার আই যদি তুমি বাড়াও, ঠিক আছে, আই এবার যদি তুমি ধরো বাড়িয়ে দাও, ঠিক আছে, তাহলে ডেলটা কি হবে ইনক্রিজ হতে লাগবে, তখন মিনিমাম থেকে বাড়বে, আস্তে আস্তে বাড়ছে। দেখো আই তুমি বাড়াচ্ছ, আই যখন বাড়াচ্ছ ডেল কমছে 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 কমছে, এক জায়গায় দেখছো মিনিমাম হলো, তারপরে আবার তুমি বাড়াবা তখন কি হবে ডেল পজিটিভের দিকে যাবে, মানে পজিটিভ বলতে বাড়তে থাকবে, এভাবে বাড়তে থাকবে, ঠিক আছে। তো এইটুকুই আমাদের ছিল। এখান থেকে ডেল মিনিমামের মান বার করতে বলে, কার মান, ডেল মিনিমামের মানও বার করতে বলে। তো চলো আমরা ডেল মিনিমামের মানটা বার করে দেখিয়ে দিই, ঠিক আছে, খুব সহজ, এই পরীক্ষাতে খুব আসে। তাহলে ডেল মিনিমাম আমাদের অ্যাঙ্গেল অফ ডেভিয়েশন যে ছিল ডেল ইকুয়াল টু কি ছিল আই প্লাস ই মাইনাস এ। আচ্ছা এখান থেকে যদি আমি ডেল মিনিমাম করি তখন আই প্লাস ইটা কি হয়ে যাবে, আই ইকুয়াল টু ই, তার মানে এটা হয়ে যাবে 2i, কি হয়ে যাবে 2i মাইনাস এ, ঠিক আছে। এখান থেকে যদি আমি ইনসিডেন্ট কোণটা বার করি, তাহলে কি হবে, তাহলে ইনসিডেন্ট কোণ হয়ে যাবে তোমার ডেল মিনিমাম প্লাস এ, ঠিক আছে, বাই 2 ইকুয়াল টু আই,
এটা আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, আচ্ছা এবারে আমরা এখান থেকে আরেকটা সমীকরণ জানি কি এ ইকুয়াল টু কি জানি আমরা r1 প্লাস অফ r2। ঠিক আছে, তো এখান থেকে যদি r1 r2 কি সমান হয়, তার মানে দুটোকে যদি আমরা r ধরে নিই, ঠিক আছে, তাহলে কি হবে, তাহলে a ইকুয়াল টু কি 2r, তাহলে এখান থেকে r সমান কি পাবো আমরা a বাই 2, বাস পেয়ে গেছে। এখন আমরা কি করব, এখন আমাদের যে ত্রিভুজটা ছিল ওই ত্রিভুজটাকে এঁকে নিব, আমরা প্রিজমটাকে এঁকে নিব। এখানে যে যে ঘটনাগুলো যাচ্ছিল সেটাকে আমরা ক্যালকুলেশনটা এখানে করে নিচ্ছি। ঠিক আছে, এই যে রেটা গেল, এই যে লম্ব নিলাম, এই যে, তাহলে এটার নাম হচ্ছে আই, এটার নাম হচ্ছে আমাদের ই। এটা তুমি যে কোনো একটা লাগাও, এখানে আর দিয়ে দিলাম, ঠিক আছে, আর ওয়ান না দিয়ে আর দিয়ে দিলাম। তাহলে এটার ক্ষেত্রে স্নেল ল লাগাও তুমি, তাহলে এটার ক্ষেত্রে স্নেল ল কি হবে বলো, তাহলে মিউ ওয়ান, এখান থেকে মিউ ওয়ান। আচ্ছা এটা আমরা কি বার করছি বলতো, যখন একটা প্রিজমকে ইয়ারে রাখা যাবে তখন প্রিজমের প্রতিসর্গ কত, কোশ্চেনটা কি, যখন একটা প্রিজমকে ইয়ারে রাখা যাবে, ইয়ার মিডিয়ামে, তখন প্রিজমের প্রতিসরাঙ্ক কত, ঠিক আছে, তখন প্রিজমের প্রতিসরাঙ্ক, তাহলে এটা কি আছে আমাদের মিউ ইয়ার, ঠিক আছে, ইনটু সাইন আই ইকুয়াল টু মিউ পি ইকুয়াল টু সাইন আর। তাহলে ইয়ারের ক্ষেত্রে 1 হবে। আচ্ছা সাইন আই এর মান কত, সাইন আই এর মান হচ্ছে ডেল মিনিমাম প্লাস এ বাই 2, তাহলে এটা হয়ে যাবে ডেল মিনিমাম প্লাস এ বাই 2, তাহলে ডেল মিনিমাম সাইন ডেল মিনিমাম প্লাস এ বাটে 2, ঠিক আছে, এটুকু। আচ্ছা তারপরে কি আছে মিউ পি, আচ্ছা মিউ পি এর মানই আমাকে বার করতে হবে, তাহলে সাইন আর, আর এর মান কি দেওয়া আছে আমাকে এ বাই 2, তাহলে এটা হয়ে যাবে সাইন এ বাই 2, তাহলে এখান থেকে আমাদের মিউ পি এর মান বার করতে হবে, মিউ পি ইকুয়াল টু সাইন ডেল মিনিমাম প্লাস এ বাই 2, ঠিক আছে, বাই কি হয়ে যাবে আমাদের সাইন, কি ছিল এটা আমাদের এ বাই 2, সাইন এ বাই 2, বাস এটাই। তাহলে এখান থেকে প্রচুর নিউমেরিক্যাল আছে, তাহলে এখানে লিখে দিই, তাহলে মিউ পি ইকুয়াল টু কি পেলাম, সাইন ডেল মিনিমাম প্লাস এ বাই 2 বাই কি আছে সাইন এ বাই 2। এখন তোমাকে অ্যাঙ্গেল অফ এই রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স অফ প্রিজম বার করতে দিবে, ডেল মিনিমামের মান দেওয়া থাকবে, অ্যাঙ্গেল অফ প্রিজমের মান দেওয়া থাকবে, তখন তোমাকে মিউ পি এর মান বার করতে হবে। এটা কিন্তু নিচের জন্য ক্লাস 12 এর জন্য খুবই ইম্পর্টেন্ট, নিউমেরিক্যাল ফর নিউমেরিক্যাল। আর এখানে যদি তুমি ক্যালকুলেশন, তোমার বেশ কিছু টাপ দেই না, যদি তোমাকে মানগুলো দিয়ে দিবে শুধু, আর তোমাকে বসিয়ে ক্যালকুলেশনটা করতে হবে, ঠিক আছে, এখান থেকে কঠিন কোনো কোশ্চেন আসে না, কিন্তু কোশ্চেনটা প্রচুর আছে, কারণ ছেলেমেয়েরা এই ফর্মুলাটা যখন পুরো ফিজিক্স পড়তে যায়, মানে বোঝার সময় বুঝে নিল, কিন্তু প্র্যাকটিসের অভাবে এই ফর্মুলাটা ভুলে যায়, তার জন্য পারে না কিন্তু এই টপিক থেকে। তাহলে এই যে টপিকটা, যে ইকুয়েশনটা বেরিয়ে আসলো, এটা কি, যখন একটা প্রিজমকে ইয়ার মিডিয়ামে রাখা হবে তখন ওই প্রিজমের প্রতিসরাঙ্ক কত, তখন প্রতিসরাঙ্ক সূত্র কি হবে, মিউ পি ইকুয়াল টু সাইন ডেল মিনিমাম প্লাস এ বাই 2 সাইন এ বাই 2। আচ্ছা ডেল মিনিমামটা কখন হবে, যখন অ্যাঙ্গেল অফ ইনসিডেন্ট বাড়াতে বাড়াতে একটা নির্দিষ্ট মানে আসবে, তখন ডেল মিনিমাম পাওয়া যায়, ঠিক আছে। আর তারপরে ডেল মিনিমাম আবার ডেল মানটা কি আবার বাড়তে থাকে, অ্যাঙ্গেল অফ ডেভিয়েশনটা আবার বাড়তে থাকে, প্রথমে কমতে থাকে তারপরে বাড়তে থাকে। তাহলে আজকের আলোচনা এইটুকুই ছিল। অবশ্যই তোমরা প্রত্যেকটা সিরিজ দেখবে, এরপরে আমরা নতুন আবার সিরিজ নিয়ে আসবো, তো অবশ্যই কমেন্ট করবে কেমন লাগলো, আর সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে, থ্যাংক ইউ।